হাই, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি, ইন আ চিল মুড। তো পরীক্ষা এসে গেছে, আগামী ক্লাসে পরীক্ষা। তো আই হোপ যে তোমরা এখানে লিসেনটা খুব ভালোভাবে পড়ে ফেলেছো। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ভার্বের যতটুকু পড়াইছি তোমরা ভালোভাবে পড়ছো তা বা বুঝতে পেরেছো। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ওয়ার্ড অফ এন্ড কনফিউজ এক থেকে একদম শেষ পর্যন্ত ঠাটাইয়ে মুখস্থ করো, ঠিক আছে? আর এটা হচ্ছে স্টোরি প্যারাগ্রাফটা লাস্ট টু ক্লাসে যেটা পড়াইছি, লাস্ট টু ক্লাস লিখে দিলাম, 2 ক্লাসেস। ওই যে একটা স্টোরি একটা প্যারাগ্রাফ, তোমরা তো জানোই উইকের মধ্যে যেটা পড়ানো হয় সেটাই তোমাদের পড়া। আচ্ছা, টুডে আই এম গোয়িং টু tell you another topic that is called verb and its kinds. Verb and its kinds হচ্ছে তোমাদেরকে বলা হয়েছে ফিনাইট ভার্ব, নন ফিনাইট ভার্ব। তারপর লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছিলাম কি যেন বলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। আই হোপ যে ফিনাইট, নন ফিনাইট, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বুঝেছো। আমি আবারও বলে যাচ্ছি, ফিনাইট হচ্ছে দ্য ভার্ব হুইচ উইল চেঞ্জ অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড টেন্স। এখন তোমরা আবার বলতে পারো স্যার কখন বলেন সাবজেক্ট, কখন বলেন পার্সন, কখন বলেন নাম্বার। ওই নাম্বার আর পার্সন সাবজেক্ট একই ব্যক্তি। নাম্বার পার্সন তখনই বিবেচনা করা হয় যখন ওই ওয়ার্ডটা সাবজেক্টে আসে, না হয় ওটা নাম্বার পার্সন কাউন্টই করা হয় না। আচ্ছা, এই গেল। আর দ্য ভার্ব হুইচ উইল নট চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য টেন্স অ্যান্ড সাবজেক্ট, দিস ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব। ঠিক একইভাবে ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে ভার্বটার অবজেক্ট আছে আর যে ভার্বটার অবজেক্ট নেই। এখন কথা হচ্ছে যে অবজেক্ট আছে না নেই সেটা বুঝতে হলে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু থ্রো 2 কোশ্চেন্স। নাম্বার 1 হুম আর নাম্বার 2 হচ্ছে হোয়াট। নাম্বার 1 হুম আর হোয়াট। ইফ ইউ হ্যাভ দ্য আনসার অফ দিস 2 কোশ্চেন্স, তুমি যদি এই দুটো কোশ্চেনের আনসারটা পেয়ে যাও ভার্বের পরে অর্থাৎ অবজেক্টের জায়গায়, তাহলে সেটার অবজেক্ট আছে। আর যদি ইফ ইউ ডোন্ট হ্যাভ দিস আনসার, যদি তোমার ওখানে কোনো কি এবং কাকে প্রশ্নের আনসার না থাকে, তখন তোমাকে বলতে হবে এটা নন ফাইনাইট ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এই কথাটা আমি এই জন্য বললাম যে ভার্বের পরে অনেক সময় অনেক কিছু থাকে। আমরা উই গেট কনফিউজড ওয়েন উই ডোন্ট, যখন দেখি যে অবজেক্টের পরে একটা কিছু আছে তার মানে সেটা অবজেক্ট। যেমন হি ওয়ার্কস ফাস্ট, এখন তুমি ফাস্টটাকে অবজেক্ট বলবা? নো ম্যান, এটা ফাস্টটা কখনো অবজেক্ট হতে পারে না, বিকজ দিস ইজ নট দ্য আনসার অফ হোয়াট অ্যান্ড হুম। এটা হচ্ছে ভার্বকে কোয়ালিফাই করেছে, ভার্বকে মডিফাই করেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, ওটা কি সেই প্যাচালে আমরা পরে যাব, নেক্সট টাইমে যাব। কিন্তু আজকের প্যাচালটা হচ্ছে যে এটা হোয়াট এবং হুম কোশ্চেনের আনসার কিনা। যদি না হয়ে থাকে তাহলে সেটা নন ফাইনাইট, তাহলে সেটা ইনট্রানজিটিভ। না হয়ে থাকে তাহলে ইনট্রানজিটিভ, আর যদি হয়ে থাকে তাহলে ট্রানজিটিভ। আমি কথাটা জটিল করে ফেললাম কিনা আমি জানি না। তারপর আমি আবার সহজে বলে দিই, যেটার অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ আর যেটা অবজেক্ট নেই সেটা ইনট্রানজিটিভ। যেটা অবজেক্ট আছে সেটা কীভাবে বুঝবো? হু আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে, আর হুম আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা পেয়ে যাবো যেটার অবজেক্ট আছে। আর হুম আর হোয়াটের প্রশ্ন যদি আনসার না পাই তাহলে আমরা বলবো যে অবজেক্ট নেই, টুন টুন, শেষ। আচ্ছা, তারপরে আসি আমি, প্রথমে আছে এখানে সিরিয়াল বাই সিরিয়াল আমি পড়াই যাচ্ছি। সেটা হচ্ছে যে তারপরে আছে আমাদের পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া। এই প্রযোজক ক্রিয়া সম্পর্কে আমাদেরকে একটু বলতে হবে। সেটা হচ্ছে যে আমাকে কিছু বলতে হবে। সেটা হচ্ছে যে আমরা সবসময় নিজে করি না, অন্যকেও করাই। অন্যকে যে কাজটা করাই সেই কাজটাই হচ্ছে প্রযোজক। অর্থাৎ তুমি পরিচালক, তুমি একটা সিনেমা ডিরেক্ট করবা, আমি হচ্ছে সিনেমার প্রযোজক। আমার কি কাজ? আমি তোমাকে দিয়ে সিনেমাটা কি করলাম? ডিরেক্ট করাইলাম। অর্থাৎ সকল কিছুর
সকল কিছু আমার হাতে থাকলো, আমি করলাম বা ইয়ে করলাম, টাকা পয়সা, প্রডিউসার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করলাম, তোমাকে দিয়ে সিনেমাটা আমি কি করলাম, জাস্ট পরিচালনা করাইলাম। এটা হচ্ছে প্রযোজকের কাজ। ঠিক এইভাবে আমি ইংলিশ পড়াই, আমি একটা রুল বুঝাই, আর তুমি কি করো, বুঝো। এখন তুমি ইংরেজি বলবা যে আই আন্ডারস্টুড দ্য টপিক, আই আন্ডারস্টুড দ্য টপিক, আমি বিষয়টা বুঝেছি। আচ্ছা, আমি যখন বিষয়টা বোঝানো শেষ করব তখন আমিও কি বলবো, আই আন্ডারস্টুড দ্য টপিক? নো ম্যান, আমি সেটা বলবো না। আমি বলবো আমি টপিকটা বুঝিয়েছি। তুমি বলবো আমি বুঝেছি, আমি বলবো আমি বুঝিয়েছি। তখন আমাকে বলতে হবে I have made understand the topic. লেখাটা বুঝতে একটু ঝামেলা হয়ে যেতে পারে, এটা যেহেতু মানে আমি একটু বাইরে এক্সাম্পল দিলাম সেজন্য অত স্পষ্ট করে লিখিনি। তারপর তোমরা লিখতে চাও আই আন্ডারস্টুড দ্য টপিক, আই হ্যাভ মেড আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, অর্থাৎ এই মেড দ্বারা আমি তোমাকে বুঝিয়েছি। তুমি বিষয়টা শেখো, আমি শিখাই। তোমার কাছে হচ্ছে লার্ন, আমিও কি বলবো লার্ন, আই লার্ন দ্য টপিক না, আই টিচ দ্য টপিক। তাহলে টিচ অর্থ শেখানো। ঠিক তুমি যখন একটা ফোন কিনতে যাবা বা একটা ফ্রিজ কিনতে যাবা বা কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস কিনতে যাবা, তখন তোমাকে কিন্তু কোনো ওখানকার যে রিপ্রেজেন্টেটিভ যারা থাকে তারা তোমাকে উল্টে পাল্টে সেটার সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি রামসাম অনেক কিছু বলবে। সে কি করছে, তোমাকে দেখাচ্ছে, আর তুমি কি করতেছো, দেখতেছো। এই যে দেখাচ্ছে এটা হচ্ছে শো, হি ইজ শোয়িং ইউ দ্য ডিভাইস, আর তুমি কি করতেছো, আই এম সিইং দ্য ডিভাইস। এই যে শো অর্থ দেখানো, এটা হচ্ছে প্রযোজক ভার্ব, আর তুমি যে দেখতেছো ওটা হচ্ছে নর্মাল ভার্ব। মা তার শিশুকে খাওয়ায়, এটার ইংরেজিটা হচ্ছে ফিড, আর তুমি খাচ্ছ বা শিশু খাচ্ছে সেটা হচ্ছে ইট। ফিড অর্থ খাওয়ানো অন্যকে, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ কি যেন বলে পজিটিভ ভার্ব, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। কিন্তু তুমি যেটা খাচ্ছ এটা হচ্ছে নর্মাল ক্রিয়া। আমরা এই তিনটে উদাহরণ দিয়ে যা বুঝলাম, যদি কোনো ভার্ব দ্বারা অন্য কাউকে কিছু করানো বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া বা পজিটিভ ভার্ব। আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আরও এক্সাম্পল দেবো, আরও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ডোন্ট গেট কনফিউজ ম্যান, আই এম হিয়ার ফর ইউ। আমরা লিখতে পারি যে পজিটিভ ভার্ব কাকে বলে। পজিটিভ ভার্বের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব দিয়ে কোনো কিছু করানো বা ঘটানো বোঝানো হয় তাকে পজিটিভ ভার্ব বলে। এত প্যাচ ট্যাচ লাগবে না, তুমি জাস্ট লেখো যখন কোনো ভার্ব দিয়ে অন্য কিছু মানে যখন কোনো শব্দ দিয়ে অন্য কাউকে কিছু করানো বোঝায় তাকে পজিটিভ ভার্ব বলে। সংজ্ঞাটা অত ইয়া না, কি জানো, গুরুত্বপূর্ণ না। আমি তোমাদেরকে একটা চার্ট দেখাচ্ছি। যেমন নর্মাল ভার্ব আর পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব, পজিটিভ পজিটিভ ভার্ব। সি অর্থ নর্মালি দেখা, এটা কাউকে কিছু করানো না, নিজেই করা। আর শো মানে দেখানো। এখানে আছে
সিট অর্থ বসা, সিট, তারপর তোমরা আবার লেখো সিট অর্থ বসা আর সেট অর্থ বসানো। যে যখন আমরা যখন আমাদের পরিচালক স্যার বলবে যে এই ওখানে কে আছো, স্টুডেন্টদেরকে সবাইকে সুন্দরভাবে বসিয়ে দাও, যে বসাবে সে কিন্তু বসবে না, সে অন্যকে বসাবে। এই যে অন্যকে করানো, এটাই হচ্ছে পজিটিভ। সিট, রিড, তারপরে কি আছে, লার্ন, টিচ, সাক, সাকেল, নো, জানা, ইনফর্ম, জানানো, রিমেম্বার, রিমেম্বার, রিমাইন্ড। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার মানে স্মরণ করা, আর রিমাইন্ড স্মরণ করিয়ে দেওয়া। যেমন তুমি যদি বলো যে বাজারে যাওয়ার সময় বা আমি বাসা থেকে যাওয়ার সময় আমাকে এটা মনে করাই দিও, তুমি মনে করবা কিন্তু মনে করাই দিব অন্য একজন, এইটাই হচ্ছে পজিটিভ। আর একটা স্টার দিয়ে একটা সেন্টেন্স লিখে নাও, সেটা হচ্ছে যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই, এখানে প্রত্যেকটা ভার্বের পজিটিভ ফর্ম আছে। ফুড, ইট, ফিট, তো সকল ভার্বের তো পজিটিভ ফর্ম নেই, তাই না? যেমন ওয়াক, ওয়াক অর্থ হাঁটা। এখন তুমি কি করতেছো, বাচ্চা তার মাকে হাঁটাচ্ছে, এখন কি করতে হবে? বা আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা। এখন আমি বুঝি কিন্তু আমার টিচার আমাকে বুঝাচ্ছে, আমি লিখবো আন্ডারস্ট্যান্ড কিন্তু টিচার কি লিখবে? সেক্ষেত্রে লেখা নাও যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই তাদেরকে মেক, গেট, হ্যাভ দিয়ে পজিটিভ করতে হয়। পজিটিভ করতে হয় কিরকম? যেমন হি মেক আন্ডারস্ট্যান্ড মি দ্য টপিক, তারপরে এরকম গেট, হি গেট দ্য ওয়ার্ক ডান, সে কাজটা করিয়েছে। হ্যাভ, এরকম আর কি উদাহরণ তোমরা এটা উঠাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আসি আমরা ফ্যাক্টিটিভ ভার্ব। উপরেরটা ছিল পজিটিভ ভার্ব, তোমরা এখানে ডেফিনেশনটা দেখেছো নিশ্চয়। ডেফিনেশনটা হচ্ছে যে যখন কোনো ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও when a transitive verb have a object but it's not complete without another words or complement, মানে হচ্ছে যখন একটা ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও ওই সেন্টেন্সটা ফুলফিল করার জন্য আরও একটা ওয়ার্ড অথবা কমপ্লিমেন্ট দরকার, আরও একটা ওয়ার্ড কমপ্লিমেন্ট দরকার। যেমন
এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দে মেড হিম চেয়ারম্যান। এখানে চেয়ারম্যানটা বাদ দিলে মেড হিম, তারা তাকে করেছে, কি করেছে? চেয়ারম্যান করেছে বা বানিয়েছে, চেয়ারম্যান বানিয়েছে, তারা তাকে বানিয়েছে। এখন বানানো মানে আমাদের বরিশালের ভাষায় বলে বানানো মানে পিটানো, মানে ইচ্ছা মতো মার দিলে ওটা বানাইছে ঠিক মতো, মানে ইন আওয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ, ইন আওয়ার লোকাল ডায়ালেক্ট, তো ওইটা বলেছে ঠিক সে বানাইছে। তো এখানে যদি আমি বলি যে তারা তাকে বানাইছে, কি বানাইছে, এখানে কিন্তু প্রশ্ন আরেকটা থেকে যায়। চেয়ারম্যান বানিয়েছে, চেয়ারম্যান বানিয়েছে বা ক্যাপ্টেন বানিয়েছে বা মন্ত্রী বানিয়েছে, মিনিস্টার বানিয়েছে, ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা অনেক কিছু বানিয়ে থাকতে পারে। সেখানে শুধু এখানে দেখাইছে যে হি মেড, সে বানিয়েছে, অবজেক্ট হচ্ছে হিম, তাকে বানিয়েছে। এই হিম পর্যন্ত দিলেই এই সেন্টেন্সটার মিনিংটা টোটালি ফুলফিল হয় না। সেজন্য এখানে আবার কি করতে হয়, এখানে চেয়ারম্যান শব্দটা যোগ করতে হয়। হি নেমড হিম, আমরা তাকে নাম দিয়েছি। আমরা তাকে কি নাম দিয়েছি? আমরা তাকে নাম দিয়েছি রাকিব, সালাম, বরকত, জব্বার, এইসব টাইপের নাম দিয়েছি। ওই নামটা এখানে উল্লেখ করতে হবে। এক কথায় বলা যায়, সংক্ষেপে যদি বলি, যে সকল ভার্বের দুটো অবজেক্ট আছে, যে সকল ভার্বের দুটো অবজেক্ট আছে, অর্থাৎ তাহলে তোমরা বুঝতে পেরেছো যে সকল অবজেক্ট ট্রান্সিটিভ ভার্বের আরো একটা শব্দ অথবা কমপ্লিমেন্ট দরকার হয় এটার মিনিংটা ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, এই এরকম কিছু ভার্বই আছে, যেমন মেক, সিলেক্ট, ইলেক্ট, নেম। নেম কিন্তু এখানে ভার্ব, নেম হচ্ছে এখানে নাম দেওয়া বুঝাইছে। এই চারটা মনে রাখবে, এই চারটাকে স্টার দিয়ে লেখো, এখানে লেখে স্টার দিয়ে রাখো। এই চারটা ভার্বই যদি ফ্যাক্টরেটিভ ভার্ব আসে তাহলে এই চারটা ভার্বই আসবে, একটা সুবিধা আছে। এখন তোমাদেরকে আরেকটু ডিফারেন্টলি আমি বুঝাই ব্যাপারটা, সেটা হচ্ছে যে he gave me a shirt, he gave me a shirt। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার হি গেভ মি, সে আমাকে দিয়েছে। এখন আমরা যদি শার্ট না লিখি তাহলে এই ভার্বটা কি, এই সেন্টেন্সটা কি পূর্ণতা পাবে? আমার কোশ্চেন হচ্ছে যে না, পাবে না। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে আমরা গেভকে কি ইন্ট্রানজিটিভ ভার্ব, গেভকে কি আমরা ফ্যাক্টরেটিভ ভার্ব বলবো? আমার আনসার হচ্ছে না, তোমরা বলবে না। এখন আমার আনসার না কেন, why this is not, and I'm going to discuss the topic যে কেন এটারও অবজেক্ট দুইটা থাকা সত্ত্বেও বা অবজেক্টের পরে আরও একটা ওয়ার্ড থাকা সত্ত্বেও এটা কেন কমপ্লিমেন্ট, এটা কেন, এই ভার্বটা কেন ফ্যাক্টরেটিভ হবে না। আমি আবার বলছি যে উই সিলেক্ট হিম ক্যাপ্টেন। আচ্ছা, উই সিলেক্ট হিম, আমরা তাকে সিলেক্ট করেছি, কি হিসাবে সিলেক্ট করেছি? ক্যাপ্টেন। ক্যাপ্টেন না দিলে এই সেন্টেন্সটার পূর্ণতা পায় না। হি গেভ মি, সে আমাকে দিয়েছে, কি দিয়েছে? শার্ট দিয়েছে। এখানেও তাহলে তোমার প্রশ্ন থাকতে পারে যে স্যার এটাও তো প্রাসঙ্গিক, শার্টটাও তো এখানে সেন্টেন্সটা পরিপূর্ণ করার জন্য বা মিনিংটা ফুলফিল করার জন্য আসছে, তাহলে এটা ট্রানজিটিভ হবে না, এটা ফ্যাক্টরেটিভ হবে না, এইটা ফ্যাক্টরেটিভ হবে, কারণ কি স্যার? এই প্রশ্ন তোমাদের থাকতে পারে। এই প্রশ্ন থাকতে পারে এই জন্যই আমি এই প্রশ্নটা তোমরা হয়তো করতেও পারতা না, অনেকে হয়তো বুঝতেই না, বা অনেকে হয়তো মনোযোগ না, অনেকে হয়তো গেমস খেলতেছো, অনেকে হয়তো অনেক কিছু করতেছো। কারণ আমার স্টুডেন্টরা এত প্রতিভাবান যে তারা অনলাইন ক্লাস করার সময় আরও নানাবিধ কাজ করিয়ে বেড়ায়। ঠিক আছে, আমার কিছু বড় বড় স্টুডেন্ট আছে যারা আমার ক্লাস করার মানে টিচারের ক্লাস করতেছে, হয়তো প্রাইভেট ভার্সিটি ক্লাস করতেছে বা কলেজে ক্লাস করতেছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড তারা কি করতেছে, তারা আমার সাথে চ্যাট করতেছে। আমি বললাম যে কেমন সম্ভব স্যার? বলে যে স্যার একটা হাজিরা দিয়ে রাখছি। তো ওইভাবে চললে তো হবে না, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। আই এম গোনা মেক ইউ আন্ডারস্ট্যান্ড, বুঝাচ্ছি।
তার কারণ হচ্ছে যে এই অবজেক্ট দুটোর দিকে তাকাও। এই অবজেক্টের দুইটার দিকে যদি আমরা একটা ডিশের লাইন টাইনা দিই তাহলে কিন্তু ডিশের লাইনটা টিকবে না, একটাই টিকবে না, একটাই টিকবে। দেখো কিভাবে, এই যেমন এই এবং এই যে ডিশের লাইন টানে দিলাম, অর্থাৎ শার্টটাই কি আমি কি শার্ট? না, আমি শার্ট না, শার্টও আমি না। সে কি ক্যাপ্টেন? হ্যাঁ সে ক্যাপ্টেন। ক্যাপ্টেনই কি সে? হ্যাঁ সেই ক্যাপ্টেন। তাহলে ওই দিক থেকে টানলেও এইটা হচ্ছে একই ব্যক্তি, এদিক থেকে টানলেও এই ক্যাপ্টেনও যে ব্যক্তি, হি হচ্ছে এই ব্যক্তি, একই ব্যক্তি। এই একই ব্যক্তি হওয়ার কারণে একজন একজনের কমপ্লিমেন্ট, অর্থাৎ একজন একজনের পরিপূরক। এই যে সম্পর্কটা থাকতে হবে। যদি একজন একজনের কমপ্লিমেন্ট হয় তাহলে ওখানে যে ভার্বটা আছে, ভার্বটা হচ্ছে অবশ্যই কি ফ্যাক্টিটিভ ভার্ব। যদি কমপ্লিমেন্ট না হয় তাহলে সেটা ফ্যাক্টিটিভ না। যেমন এটা কমপ্লিমেন্ট না, এটা কমপ্লিমেন্ট না। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল দুটো অবজেক্ট, একটা হচ্ছে মি, একটা হচ্ছে শার্ট। এখানে হিম শার্ট, হিম ইন্ডিভিজুয়াল, ক্যাপ্টেন ইন্ডিভিজুয়াল, কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক আছে। যেমন I named him রাকিব। আচ্ছা রাকিব যে ব্যক্তি সে ব্যক্তি তো রাকিব, তাই নয় কি? আচ্ছা যদি তাহলে আমরা আবার লিখি যে they sent me a gift। আচ্ছা এখানে দুটো অবজেক্ট আছে, তার মানে সেন্টটা কি? সেন্ট এখানে ফ্যাক্টিটিভ কি না? দেখো তো একটু, সেন্ট এখানে ফ্যাক্টিটিভ না ম্যাম। কারণ হচ্ছে আমি গিফট না, গিফটও আমি না। এই দুটোর সাথে they have no relation between them but they have। রাকিবের সাথে তার সাথে একটা সম্পর্ক আছে। যে ব্যক্তি রাকিব সে ব্যক্তি যে ব্যক্তি রাকিব। তাই জন্য এটা হচ্ছে ফ্যাক্টিটিভ, এটা ফ্যাক্টিটিভ না, এটাও ফ্যাক্টিটিভ না। আমরা এটা দ্বারা শিখলাম এই যে ভার্বের পরে যদি দুটো অবজেক্ট থাকে তাহলে উই শুড নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট দিস ইজ আ ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব হতে হলে এই ভার্বটা মোস্ট অফ দ্য টাইম, এখানে 90% সময় বা 80% সময় এই চারটা ভার্বই ব্যবহৃত হয়। ঠিক আছে, এই চারটা ভার্ব স্টার দিয়ে রাখো এবং মনে রেখো যে এই চারটা ভার্ব হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। টুডেজ ক্লাস ইজ ফিনিশড হিয়ার। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে এবং শান্তিতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।